দুরন্ত বাইসাইকেল প্রেজেন্স ম্যাচ ডিসকাশনে আপনাদেরকে স্বাগতম। একই হাল ব্রাজিলের, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের 2-1 ব্যবধানে হারিয়ে দিল পুচকে নরওয়ে। কি বাজে খেলা দেখালো ব্রাজিল। একেবারে ইতিহাসের অন্যতম নগণ্যতম ম্যাচ আজকে নরওয়ের বিপক্ষে খেলেছে ব্রাজিল, যেখানে পুরো ম্যাচ জুড়ে প্রায় 66% বল দখলে ছিল নরওয়ের অনুকূলে, অপরদিকে ব্রাজিলের বল দখলে ছিল মাত্র 34%। এখানেই কিন্তু হেরে গেছে ব্রাজিল। একই সাথে মুহুর্মুহুর আক্রমণ করেও ভালো ভালো চান্সেস পেয়েও কিন্তু এই ব্রাজিল একের পর এক মিস করে গেছে সব গোল, যার কারণে খেসারত দিতে হলো। বিশ্বকাপের মতো জায়গা থেকে বিদায় হতে হলো হট ফেভারিট ব্রাজিলের। এরই মাধ্যমে টানা 7 বিশ্বকাপে 7 বারের মতো তারা বিশ্বকাপ থেকে বাদ পড়লো। যা হওয়ার কথা ছিল হেক্সা মিশন, সেটি কিন্তু হয়েছে 7 বার বিশ্বকাপ থেকে টানা বাদ গিয়ে। এই ব্রাজিলকে আসলে কিভাবে পুরনো রূপে তারা ফিরবে, এই ব্রাজিলকে আসলে পুনরূপে ফেরাটার টোটকাটা আসলে কি হতে পারে? এত বড় একটা কোচ, নামি দামি একটা কোচ, যেই দলে বিশ্বমানের সব খেলোয়াড়, এই দল নিয়ে আসলে এভাবে ঢিলে পড়াটা আপনি কিভাবে দেখছেন একজন ব্রাজিলিয়ান সাপোর্টার্স হিসেবে? অফকোর্স ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টিং, বাট আজকের ম্যাচে আমি বলতে চাই যে কার্লো আনচেলোত্তির কাছে অপশনগুলো খুবই লিমিটেড ছিল। আমরা দেখতে পাচ্ছি পাকুয়েতার ইনজুরিটা বেশ এফেক্ট ফেলেছে দলের, আজকে গুরুত্বপূর্ণ রোল ছিল তার, বাট আনফর্চুনেটলি তাকে আমরা পাইনি। ইভেন এক্স্যাক্টলি মিডফিল্ড কিন্তু একদম ম্যাচের শুরু থেকে মিডফিল্ডে তারা জয় করে যাচ্ছিল বারবার। মিডফিল্ড উইনের কারণে কিন্তু পুরো ম্যাচের কন্ট্রোলটা নরওয়ের হাতে ছিল। ইভেন আমরা ম্যাচের প্রথম মিনিট থেকে দেখতেছিলাম যে নরওয়ে প্রত্যেকটা প্রেসিং বলেন, প্রত্যেকটা পাস বলেন, পিন পয়েন্টে অ্যাকুরেট পাস দিচ্ছিল। অন্যদিকে ব্রাজিলের পাস আমরা দেখতে পাচ্ছিলাম ছন্ন ছাড়া, তারা কাউন্টারে উঠছে। অন্যদিকে তারা যদি ফ্ল্যাঙ্ক শিফটিং এর কথা বলেন, ফুলব্যাক আমি বলবো যে ব্রাজিলের ফুলব্যাক আজকে ডিজাস্টার পারফরমেন্স দিয়েছে। অন্যদিকে যেটা মিডফিল্ডের কথা বলছিলাম, মিডফিল্ড জয় করা মানে আপনার ম্যাচ অলরেডি নিজের হাতে চলে আসে। নরওয়ে এই জায়গাতে ম্যাচ জিতে গেছে আজকে। শুরু থেকে মিডফিল্ডটা কন্ট্রোলে ছিল নিজের হাতে। আমরা ম্যাচের 2 মিনিটে দেখতে পেয়েছি একটা সুন্দর অ্যাটাক ছিল, গোল হয়েছে। ম্যাচের 13 মিনিটের মাথায় যদি পেনাল্টি সেভ দেওয়ার পর পুরো ঘুরে দাঁড়িয়েছে নরওয়ে দল। বেশ কয়েকটি কাউন্টার অ্যাটাকে তারা গিয়েছে, আর সব মিলিয়ে মিডফিল্ডটা তাদের হাতে ছিল, দ্যাটস ওয়াই পুরো ম্যাচটা কন্ট্রোল করতে পেরেছে। এবং এই যে আমি প্রথম মধ্যে পরে বলেছিলাম যে এই যে নরওয়ে দলটা ব্রাজিলের মতো দলের বিপক্ষে মাঠে নেমে 2 মিনিটে একটা চান্সেস ক্রিয়েট করলো, সেটা কিন্তু গোল। যদিও অফসাইডের কারণে বাদ হয়েছে, কিন্তু অসাধারণ একটা কিন্তু গোল ছিল। এই যে গোল করে প্রথমেই দলকে চাঙ্গা করে তোলা, যদিও গোলটি বাতিল হয়েছে, এবং পরে 14 মিনিটে ব্রাজিলের পেনাল্টি পাওয়া, সেই পেনাল্টি ঠেকিয়ে দেওয়া, এই দুইটা জায়গাতে হয়তো প্রথম গোলটা তাদের মিস হয়েছে, হেরে গিয়েছে। তবে পরে কিন্তু পেনাল্টি ঠেকে দিয়ে এখান থেকে কিন্তু উজ্জীবিত পুরো হল্যান্ড নরওয়ে, এবং পুরো ম্যাচ জুড়ে কিন্তু তারা সেই ধারা অব্যাহত রেখেছে। এবং কি দারুণ পাস অ্যাকুরেসি, পুরো 90 মিনিটে তারা কিন্তু 51% পাস অ্যাকুরেসি দেখিয়েছে। এবং মনে হচ্ছিল এবং নরওয়েকে মনে হচ্ছিল যে ব্রাজিল, এবং ব্রাজিলকে মনে হয়েছে নরওয়ে। কি বাজে পারফরমেন্স আমরা দেখলাম ব্রাজিলের কাছ থেকে, যে ব্রাজিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। এবং এবারের গ্রুপ পর্বের 3 ম্যাচ এবং রাউন্ড অফ 32 যদি ম্যাচের কথা যদি বলি, সেই ম্যাচটাও কি দারুণ ভাবে খেললো। এমন একটা দল এভাবে নরওয়ের বিপক্ষে ঢলে পড়া, এখানে আসলে মানে ব্রাজিলের হার কিনা, যে এই দলটা যদি 2000 সালের আগের কথা, যদি 2002 সালের একটা বিশ্বকাপ তাদের আছে, তার আগে যদি ব্রাজিলকে বলি, যে ব্রাজিলটা উঠছিল, এমন একটা বিশ্বখ্যাত যারা দল, তারা আসলে এভাবে নরওয়ের মতো একটা দলের বিপক্ষে হেরে এই স্টেজ থেকে বাদ পড়ে গেল। আপনি কোন কোন জায়গাতে বিশেষ দুর্বলতা দেখেছেন? আজকে আমার কাছে মনে হয়েছে কিছু ইন্ডিভিজুয়াল ডিজাস্টারের কারণে ব্রাজিলের ম্যাচটি হারতে হয়েছে। প্রথমত আমি আসি দুটি ফুলব্যাকের কথায়। আমাদের ফুলব্যাক মানে ব্রাজিলের ফুলব্যাকের কথা যদি বলি, দানিয়েলো সান্তোস এইবারের বিশ্বকাপে সবচেয়ে বাজে ম্যাচটি বোধহয় তারা আজকে খেলেছে। আমি পুরো ম্যাচে তাদের ইম্প্যাক্ট খুঁজে পাইনি, মানে পার্সোনালি আমি দেখতে পাইনি। অন্যদিকে ডিফেন্ডার গ্যাব্রিয়েলের কথা যদি বলি, আমার কাছে মনে হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলে আসছেন তিনি, যদি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পেনাল্টিতে মিস করেছেন, তার কারণে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা হারতে হয়েছিল আর্সেনালে। সেই ডিফেন্ডার বিশ্বকাপের এই ধরনের মঞ্চে এসে এত বাজে পারফরমেন্স করবে, সেটা খুবই হরেবল। আমি যদি স্পেসিফাই করে বলতে চাই, হালান্ডের প্রথম গোলটি যেটা ছিল, দ্যাট ওয়াজ ব্রিলিয়ান্ট একটা গোল ছিল। একটু ইন্টারাপ্ট করতে চাই, সেটা হচ্ছে হালান্ডের কথা যদি বলি, তিনি প্রথমার্ধে
মাত্র একটা বল টাচেস করতে পেরেছিলেন। সেই একটা বল টাচেস করার কারণে তিনি অনেক সমালোচিত হয়েছেন যে হালান্ডের মতো একজন খেলোয়াড় এই ম্যাচের আগে 5টি গোল করেছেন, সেই খেলোয়াড় মাত্র একটি টাচেস দিয়েছে প্রথমার্ধে। সেই হালান্ডকে নিয়ে আমি কিন্তু বলেছিলাম যে তিনি সুযোগ খুঁজবেন, কারণ তিনি কিন্তু একজন সুযোগ সন্ধানী একজন গোল প্লেয়ার, এবং সেটি কিন্তু করেছেন। দুটি গোলই দুর্দান্ত ভাবে করেছেন এবং তিনি কিন্তু ফাঁকা জায়গা খুঁজেছেন এবং দুটি গোলে কিন্তু সেটাই হয়েছে। বলছিলাম যে প্রথম গোলটি হালান্ড যেটা দিয়েছে, এটিতে আসলে এরিয়ালে হালান্ডকে বিট করার মতো প্লেয়ার খুবই কম ছিল ব্রাজিল স্কোয়াডে, এবং ছিল একমাত্র গ্যাব্রিয়েলি। তার ফিজিক বলেন, তার হাইট বলেন, সবকিছু ছিল তার অনুকূলে। ইন দ্যাট কেস হালান্ড ওয়াজ এবল টু বিট গ্যাব্রিয়েল। বাট ইন দ্য সেকেন্ড গোল আমি এটা ক্লিয়ারলি গ্যাব্রিয়েলের দোষ দিব। গ্যাব্রিয়েল দেখতে পাচ্ছিল হালান্ড ওপেন স্পেসে দাঁড়িয়ে আছে, হালান্ড বল রিসিভ করলো, ডিরেকশন চেঞ্জ করলো, শুটের পজিশন নিল। হোয়াট ডিড গ্যাব্রিয়েল ডু? উনি জাস্ট দাঁড়িয়েছিল ডি বক্সের সামনে, তার প্রেস করা উচিত ছিল। কারণ আপনি হালান্ডের মতো একটা স্ট্রাইকারকে ওপেন স্পেসে জায়গা দিবেন না, অফকোর্স ওপেন স্পেসে তাকে শুট নিতে দিবেন না। সে বল রিসিভ করলো, টার্ন নিল, শুটিং পজিশন নিল, শুট নিয়ে যাচ্ছে, আপনি জাস্ট দাঁড়াইছিলেন। বিশ্বকাপের মতো মঞ্চে ইউসিএল ফাইনাল খেলা ডিফেন্ডার হিসেবে এই ধরনের পারফরমেন্স আপনার কাছ থেকে একদম expect এবং করা যায় না। দ্বিতীয় অর্ধে কিছু সময় আমরা দেখেছিলাম হালান্ডকে মার্ক করে রাখতে, তারপরে এই হালান্ডকে অনেকটা মানে চুনোপুটি মনে করেছে। আসলে খেলার ভিতরে আসলে সব প্লেয়ারকে আসলে যেভাবে ভেবে রাখা দরকার সেই মার্ক করা কিন্তু আমরা ব্রাজিলের ফুটবলারদের কাছে দেখিনি। এই হল্যান্ড কিন্তু সুযোগ করে দিচ্ছেন, সুযোগ কাজেও লাগেছেন। আমি যদি ব্রাজিলের গোলকিপারের কথা, এলিসন ব্রেকারের কথা যদি বলি, তিনি 100% পিওর গোলকিপিং He দিয়েছেন। did his best, but Brazilian attacker আজকে ফেইল হয়েছে টু স্কোর এ গোল। আমরা দেখতে পেয়েছি সেটা যে এখন দেখেন, আপনি রাউন্ড অফ 16 খেলছেন বিশ্বকাপের মতো মঞ্চে এসে, প্রথমত আপনি একটা পেনাল্টি মিস করছেন। সেকেন্ড হাফে ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত একটি ক্রস পাস ছিল, এনরিক ওয়াজ আনএবল টু স্কোর দ্যাট গোল। এখন আপনি বলতে পারেন যে 19 বছর বয়সী বাচ্চা প্লেয়ার মাত্র পিছিয়ে নেমেছে, হয়তো 1 মিনিট আগে তিনি খুব সম্ভবত মাঠে নেমেছেন, মাথা হয়তো এলোমেলো হয়ে গেছিল, স্কোর করতে পারেনি। বাট আপনার মনে হয় তো এটা বিশ্বকাপ, ছোট থেকে ছোট অপরচুনিটি গুলো আপনাকে গোলে কনভার্ট করতে না হবে। না না, ছোট বলতে তিনি তো আসলে যে নাম ভাঙিয়ে যেভাবে নাম করে আসলে বিশ্ব ফুটবলে তার যাত্রা শুরু হয়েছে, তাকে কিন্তু আসলে এনরিকের আমরা ছোট করে দেখার উচিত না। Exactly. ইতিমধ্যে তিনি একটা বিশ্বকাপ খেলেছেন সম্ভবত, না, এটা first. ফার্স্ট বিশ্বকাপ, এবং ব্রাজিলের হয়ে ম্যাচ খেলেছেন। সেই ম্যাচে কিন্তু আমরা তার দারুণ পারফরমেন্স দেখেছি। তাকে আসলে ছোট বলার কোনো সুযোগ নেই। তিনি একদম সহজ সুযোগ পেয়েছিলেন, তিনি চিপ শট দিলেও কিন্তু হয়ে যেত। তিনি আসলে ক্রস শট নিতে গিয়েছেন এবং সেই 1-to-1 পজিশনে গিয়ে সেই বলটা কিন্তু আসলে গোলকিপারকেও কিন্তু সেভ করতে হয় না। হ্যাঁ, সেই বলটা কিন্তু বাইরে চলে বিনা টাচে কিন্তু বলটা বাইরে গিয়েছে। Exactly. আর আমার কাছে আজকে সব থেকে দুর্বলতার জায়গা মনে হয়েছে ব্রাজিল দলের স্ট্রাইকার। আপনি এই ফরওয়ার্ডে যারা আছেন, আপনার যদি আগের মতো সেই টিকি টাকা ছোট ছোট পাঁচে ফুটবল খেলেন, ওই যে আমরা পুরো গ্রুপ পর্ব জুড়ে আলোচনা করেছে যে ইউরোপিয়ান স্টাইলে লং পাস, লং রেঞ্জে থেকে শট, ডি বক্সের বাইরে থেকে শট, এই শটগুলো যদি করতে না পারে ব্রাজিলকে, এই যে 6 বার বিশ্বকাপে টানা বিদায় নেওয়া, তাদেরকে হয়তো আরো 6 বার বিদায় নিতে হবে। কি মনে হয় আপনার? Of course, they need to change their traditional gameplay in order to compete with the European giants. যেমন নরওয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছে 18 বছর পর, আমরা তাদেরকে ওয়ার্ল্ড কাপের মঞ্চে দেখতে পাচ্ছি, এসেই ব্রাজিলের মতো দলকে হারিয়ে দিচ্ছে। দ্যাটস ওয়াই ইউ গট টু কম্পিট উইথ দ্য ইউরোপিয়ানস, রাইট? আর আজকের ম্যাচে আমার কাছে বেশ কিছু পয়েন্ট আছে যে ব্রাজিল কেন ম্যাচটি হেরেছে। যেটা বললাম, ছোট ছোট সুযোগগুলো তারা মিস করেছে। অন্যদিকে কুনহাকে নামে এনরিকে নামানো হয়েছে। এনরিকের দেখার মতো টাচ আমি প্রথমে দেখতে পেয়েছিলাম, যদিও হি ফেল টু স্কোর দ্যাট গোল। এরপরে উল্লেখযোগ্য অ্যাটাক কিন্তু আমরা দেখতে পাই। ভিনিসিয়াস জুনিয়র বেশ কয়েকটি ক্রস করার চেষ্টা করেছিল, বাট পারফেক্ট হেডার আমরা দেখতে পাইনি। অন্যদিকে মার্টিনালি, আমার কাছে মনে হচ্ছে মার্টিনালি ফার্স্ট হাফে তেমন কোনো এফেক্ট হতে পারেনি। হয়তো নেইমারকে একটু পরে সাব করানো হয়েছে, একটু আগে সাব করলে বেটার হতো। এই পয়েন্টটাই বলছিলাম যে নেইমার যেখানে 100% ফিট, তাকে বলা হয়েছে তিনি 90 মিনিটের জন্য ফিট। একটা বিশ্বমানের খেলোয়াড় যখন 90 মিনিটের জন্য ফিট হবেন, তাকে কেন আমি 30 মিনিট বা 20 মিনিট আগে নামাবো? এটা আসলে কার্লো আনচেলত্তি কি বুঝে আসলে এটি করেছেন, এটা আসলে জানা নেই। যখন নেইমার নামলেন, তিনি কিন্তু ভালো পাসেস দিয়েছেন, এক্স্যাক্টলি। চান্স নেইমার ক্রিয়েট নামার সাথে করেছেন। সাথে ম্যাচের মোমেন্টাম মানে বেশ কয়েকটা চান্সেস ক্রিয়েট হচ্ছিল। ইভেন নেইমার প্রিভিয়াস যে ম্যাচটিতে নেমেছিল, ইফ আই এম নট রং, জাপান ম্যাচের আগের ম্যাচে খুব সম্ভবত নেমেছিল স্কটল্যান্ড এগেইনস্ট, রাইট? পুরো ম্যাচে মাত্র 15 মিনিট খেলেছিলেন তিনি। 15 মিনিট খেলে তিনি 3টা বিগ চান্স ক্রিয়েট করেছিল, একটি শুট, 2টা অন টার্গেট ছিল। এক্স্যাক্টলি। তো একটা প্লেয়ার 15 মিনিটে যে পরিমাণ ইফেক্ট রাখতে পারে একটা ম্যাচে, সেই প্লেয়ার ফুল ফিট হওয়ার পর, হিজ নেম ইজ নেইমার জুনিয়র, তাকে আপনি কেন 90 মিনিট খেলাবেন না? হয়তো এখানে আপনি আন্তর্জাতিক যদি এনরিক সে গোলটি বের করে ফেলতে পারতো, তাহলে হয়তো আমরা এই কথাটা বলতাম না, যদিও ম্যাচ বের হয়ে গেছে। তো আনচেলত্তি প্ল্যান ওয়াজ রাইট, বাট ব্রাজিলিয়ান স্ট্রাইকাররা হচ্ছে তার প্ল্যানটা
ইভেন finish করতে আর একটা fail জিনিস হয়েছে। আছে, সেটি হচ্ছে আপনি যদি লক্ষ্য করেন যে যখন ব্রাজিল শেষ মুহূর্তে গিয়ে একটা পেনাল্টি পেল, সেখান থেকে নেইমারের দারুণ একটা স্কোর, তারপরে কিন্তু সুযোগ ছিল এবং সেই জায়গায় আমরা দেখেছি ব্রাজিলের খেলোয়াড়রা কতটা তৎপর, সেই তৎপর কিন্তু উচিত ছিল পুরো ম্যাচে, কিন্তু আমরা সেটি দেখেছি হল্যান্ডের ক্ষেত্রে। তারা শুরু থেকে প্রথমার্ধে বল পজিশনের ক্ষেত্রে, শট অন টার্গেটের ক্ষেত্রে সবকিছুতে এগিয়ে, তারাই দ্বিতীয় অর্ধে গিয়ে সেই আবার গোলের জন্য মরিয়া হয়ে উঠলেন। কিন্তু ব্রাজিলকে আমরা কিন্তু সেই তাড়াহুড়ো গোল করতে Exactly, হবে, গোল জয়ের যে করার ক্ষুধা, প্রবণতা সেটা থাকতে আমরা miss হবে, করছিলাম সেটি পুরো নেই। ম্যাচে। মনে হচ্ছে যে তারা ইচ্ছে করে ম্যাচ থেকে হেরে যাবে। আমার কাছে পুরো ম্যাচ জুড়ে এমন মনে হয়েছে, খুবই ডিসঅ্যাপয়েন্টেড যে একটা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দল, যেই দলে তারকার ছড়াছড়ি, এমন একটা দল নরওয়ের বিপক্ষে, আসলে হল্যান্ডের বিপক্ষেই তো আজকে হেরেছে। কারণ দুটি গোল তিনি ফাঁকা পেয়ে যেভাবে স্কোর করেছেন এবং স্কোর করে যেভাবে এগিয়ে দিলেন, সেটি আসলে Also outstanding আমাদের নরওয়ে performance। গোলকিপার নাইলিনের কথা বলতেই হয়, দুর্দান্ত দারুণ, performance করেছেন। দারুণ। অলমোস্ট একা হাতে আমি বলবো 4 থেকে 5টা সেভ তিনি দিয়েছেন। ইভেন ম্যাচ টার্নিং সেভ ছিল সেগুলো। অন্যান্য যে অর্ডিনারি গোলকিপার হলে মেবি দ্যাট কুড হ্যাভ টার্ন এ গোল, বাট হি সেভ দোজ গোল। এইবারের লা লিগা তিনি মাত্র 5টি ম্যাচ খেলেছেন। আনফরচুনেটলি 5টি ম্যাচ খেলার পর বিশ্বকাপের মেইন দলে জায়গা পেয়ে মেইন গোলকিপার হিসেবে ব্রাজিলের এগেইনস্ট এই ধরনের পারফরমেন্স করা, ইট ওয়াজ এ ড্রিম নাইট ফর হিম। একটু শর্টকাটে যদি আজকের ম্যাচের যদি দুই দলের পারফরমেন্স যদি হচ্ছে বলি, যে পুরো ম্যাচ জুড়ে যদি আমি বলি যে 12টি শট নিয়েছিল ব্রাজিল এবং মাত্র 9টি শট নিয়েছিল নরওয়ে। অপরদিকে যদি শট অন টার্গেটের ক্ষেত্রে বলি, বেশি একটা ডিফারেন্স নেই। 4টি শট অন টার্গেট নিয়েছিল ব্রাজিল, অপরদিকে 5টি শট অন টার্গেট নিয়েছিল নরওয়ে। এবং বল পজিশনের ক্ষেত্রেই সব থেকে বড় খেলাটা হয়েছে, যেখানে মাত্র 34% বল দখলে ছিল ব্রাজিলের দখলে, অপরদিকে 66% বল দখলে ছিল নরওয়ের দিকে। কতটা পারফরমেন্সের গ্যাপ, পুরো ডাবল ল্যাকিং যেটাকে বলে, যে নরওয়ের অর্ধেক খেলা কিন্তু খেলতে পারেনি ব্রাজিল। অপরদিকে যদি পাসেসের ক্ষেত্রে বলি, 313টি পাসেস দিয়েছে ব্রাজিলের খেলোয়াড়রা। পুরো 90 মিনিট জুড়ে তারা 313টি পাসেস দিয়েছে। অপরদিকে যদি বলি, 653টি পাসেস দিয়েছে নরওয়ের খেলোয়াড়রা। পাস অ্যাকুরেসিতেও আজকে সেলেসাওরা অনেক পিছিয়ে, তারা পাস অ্যাকুরেসি তাদের 88%, 88%, অপরদিকে 91% পাস অ্যাকুরেসি। এবং আমি মনে করি যে আজকে এই জয়ের সব থেকে বড় অবদানও এটা পাস অ্যাকুরেসি, কারণ আমাদের সঠিক একটা পাস থেকেই কিন্তু গোল ক্রিয়েট হয়। আজকের ম্যাচে কিন্তু পুরো ব্রাজিলকে নাকানি চুবানি খাইয়েছে এই পাসের মাধ্যমে। এক্স্যাক্টলি, যেটা শুরুতেই বলছিলাম, আপনি মিডফিল্ড ব্যাটল উইন হলে আপনার মিডফিল্ডটা আপনার কন্ট্রোলে থাকবে, দ্যাটস হাউ ইউ কন্ট্রোল দ্য ম্যাচ টেম্পো। আপনার পাসে অ্যাকুরেট হবে, ইন দ্য এন্ড আপনি গোলও বের করতে পারবেন। নরওয়ে আজকে এক্স্যাক্টলি সেটাই করেছে। পাকুইতার অনুপস্থিতি খুব ভালোভাবে কাজে লাগাতে পেরেছে। হ্যাঁ দর্শক, খুবই ডিসঅ্যাপয়েন্টেড। একজন আর্জেন্টাইন সাপোর্টার হিসেবেও আসলে ব্রাজিলের এমন বিদায়ে আসলে বিশ্বকাপ অনেকটাই রং হারাবে। কারণ ব্রাজিল যখন বিশ্বকাপ খেলবে না, তখন আপনি যেখানেই খেলা দেখতে যাবেন, সেখানে আপনার সেই চির প্রতিদ্বন্দ্বী দর্শক তাকে আপনি পাবেন না। একটা বড় দল 2026 বিশ্বকাপ থেকে বিদায় হলো। এরপর আর্জেন্টিনা কেমন করতে পারে সেটি কিন্তু আপনারা জানাতে পারেন। এতক্ষণ নরওয়ে এবং ব্রাজিলের মধ্যকার পুরো ম্যাচ নিয়ে আলোচনায় আপনাদের সাথে ছিলাম আমি আরফিন জুয়েল অন্তর, আমি সাইম আলভি ছিলাম আপনার সঙ্গে, এবং পুরো বিশ্বকাপ জুড়ে আপনাদের সাথে থাকবো আমরা, এবং সাথে থাকবে যুগান্তর। ততক্ষণ সাথে থাকতে হবে যুগান্তরের। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।